আছো বাচ্চারা? ভালো আছো তো? অনেক অনেক শুভকামনা তোমাদেরকে। আজকে ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে গত ক্লাসের এসডব্লিউ দিয়ে। গত ক্লাসের এসডব্লিউটা বের করো সবাই। কি ছিল এসডব্লিউটা? বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানগুলো, তাই না? বের করো তো। খাতা বের হয়েছে? আচ্ছা, আমিও দেখছি। বস্তুগত উপাদান প্রথমটাই দেখো। আমি খুব সহজে কি করছি, পার্ট 2-এ একটা প্যারাতে খুব সুন্দর করে উদাহরণগুলো দেওয়া আছে। আমি ওটা দেখে দেখে লিখে দেব। তোমাদের যদি ব্রেন খাটাইতে পারো তাহলে অবশ্যই তোমরা নিজেরাও এই কাজটাই করছো, যেখানে সুন্দর করে একদম উদাহরণ দিয়ে দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে কি এসডব্লিউটা খুব কঠিন কিছু? একেবারেই না। কি হবে? প্রথমে হচ্ছে বাড়িঘর, 2 নাম্বার আসবাবপত্র, 3 নাম্বার কি যানবাহন। তাই লিখেছো তো? ভুল হয়নি তো? বানানগুলো খেয়াল করে লিখবে। দেখো, সবার শেষে আমি ইত্যাদি লিখেছি, কারণ এই লেখাগুলোই শেষ না, আরো সংস্কৃতির অংশ থাকতে পারে। এই পাশে চলে যাই, অবস্তুগত। না, কমপ্লিট করেছি। সবার সাথে মিলিয়ে দেখো, যারা কম লিখেছো ঠিক মতো আমারটা দেখে নাম্বারগুলো দিয়ে ঠিক করে লিখে ফেলো, ঝটপট লিখে ফেলো। এটা হচ্ছে বস্তুগত উপাদান, এটা হচ্ছে অবস্তুগত উপাদান, এবং শেষে অবশ্যই ইত্যাদি লিখবে, কারণ শেষ হয়নি। এই কয়টাই সংস্কৃতি না, সংস্কৃতি অজস্র। লিখেছো ঝটপট? ওকে, এবার মুছে দিচ্ছি, আমরা পড়ায় ফিরে যাচ্ছি। সবাই বই বের করো, পৃষ্ঠা নাম্বার 50 বের করেছো? দেখো, পার্ট 3 আর 4 বাংলাদেশি সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। এখন বাংলাদেশি সংস্কৃতির স্বরূপটা জানবো, বাংলাদেশি সংস্কৃতিটা কীরকম সেটা জানবো, এবং এর বৈশিষ্ট্যগুলো জানবো। ক্লিয়ার? আচ্ছা, দেখি বাংলাদেশের সংস্কৃতিটা কেমন। আমাদের ভূমি যেমন উর্বর, তেমনি সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষ ও তাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য।
এখানে নানা জাতের মানুষ আছে, অবশ্যই আমরা জানি আমাদের দেশে নানা জাতের মানুষ আছে, বিভিন্ন কি উপজাতীয়রা আছে, আমরা আছি, সবাই মিলেই তো আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি। তো এই কথাই বলেছে, আমাদের এখানে আগত নানা জাতের মানুষ ও তাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রাচীনকাল থেকে এদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। প্রাচীনকালে মানুষ কেন কৃষিটাকে তাদের পেশা হিসেবে নিয়েছে? কারণ বাংলাদেশের মাটিটা উর্বর, খুব সহজেই যাই তুমি রোপণ করো তা ফল ভোগ করতে পারবে। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক। রাখালিয়া, মুর্শিদি, জারিসারি সকল গানেই থাকতো কৃষির কথা। যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান, এই জন্য আমাদের সংস্কৃতির অনেক বড় একটা অংশই কৃষিকে ঘিরে। যেমন আমাদের দেশে যেমন গানের হচ্ছে রাখালিয়া, মুর্শিদি গান, জারিসারি সকল গানে কৃষিকে উল্লেখ করা হতো। আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুব বেশি, সেটা হাঁড়ি কলসি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত দেখে বেশ বোঝা যায়। আমাদের দেশে মাটির ব্যবহারটাও যথেষ্ট, মাটির হাঁড়ি পাতিল, মাটির পুতুল, মাটির খেলনা, মাটির ঘর সাজানোর সামগ্রী, অনেক কিছুই আমরা তৈরি করি। এদেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহার বহুকালের। আমাদের দেশে বাঁশ দিয়ে, বেত দিয়ে, কাঠ দিয়ে জিনিসপত্র তৈরি করা হয় বহুকাল থেকে। দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদান বেশি। নদী নালার সাথে নৈকট্যের কারণে, নৈকট্য কি? নদী নালার সাথে আমাদের নিকট সম্পর্ক, বা আমাদের খুব কাছেই নদী নালা আছে। আমাদের নদী নালাগুলো খুব কাছেই থাকার কারণে আমাদের সংস্কৃতিতে মাঝি, জেলে, নৌকা বানানোর কারিগর ইত্যাদি পেশা গড়ে। নদীভিত্তিক ভাটিয়ালি গান, সারি গান ইত্যাদিতে নদী আর নদীর উপর নির্ভরশীল মানুষের জীবনের কথা উঠে আসছে সাবলীলভাবে। ভাটিয়ালি গান, তারপরে জারিসারি, এই গানগুলোতে নদী কেন্দ্রিক যে মানুষগুলো আছে বা নদীর উপর নির্ভরশীল করে যে জেলে মানুষগুলো আছে, তাদের জীবনের কথা খুব সাবলীলভাবে উঠে আসছে। কৃষক, তাঁতি, মাঝি, জেলে ছাড়া আরও রয়েছে কামার, কুমার, নাপিত সহ অসংখ্য পেশা। বাংলাদেশে এরকম অসংখ্য পেশার মানুষ আছে, কারণ বাংলাদেশে মানুষের যে প্রয়োজন মেটানোর জন্য যে সামগ্রীগুলো প্রাকৃতিকভাবে তা অনেক বেশি। যেমন বাংলাদেশের মাটি উর্বর, ঠিক তেমনি বাংলাদেশের কাছে নদী নালা আছে, ঠিক তেমনি মাটিটা খুব সহজেই আমরা পাচ্ছি বলে কুমারের কাজ করতে পারছি, মাটির জিনিসপত্র তৈরি করতে পারছি। মাটি উর্বর বলে আমরা কৃষি কাজ করতে পারছি। বাড়ির কাছে নদী আছে বলে, বা আমাদের কাছাকাছি অসংখ্য নদী আছে বলে জেলে সম্প্রদায় তৈরি হয়েছে। এই কারণে বাংলাদেশের মানুষের পেশাটা এত বৈচিত্র্যময়। এখানে তিনটি বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সময়কে বা তারও আগে তিনটি বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে। সেটা হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। এই তিন জাতি এইখানে আসার ফলে তাদের উপনিবেশ তৈরি হয়েছে, মানে তারা থাকতে শুরু করেছে, এবং তাদের সেই ভাষা সংস্কৃতি থেকে ধীরে ধীরে পরবর্তী যে প্রজন্ম তৈরি হয়েছে তারা অংশগ্রহণ করেছে, তারা সেটা গ্রহণ করেছে। এই তিন জাতির মানুষ যখন এই দেশে এসেছে, তারা উপনিবেশ তৈরি করেছে, বসতি তৈরি করেছে, তাদের থেকে ধীরে ধীরে আমাদের এই আজকের এই রূপ তৈরি হয়েছে। তো তাহলে আমাদের পূর্ববর্তী বা আমাদের পূর্বপুরুষ হিসেবে বলতে পারি তিনটা জাতির সমন্বয়, অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। তাদের প্রভাবে আমাদের ভাষা ও সংস্কৃতি এখনও রয়েছে। ধর্ম বিশ্বাসের দিক থেকে আমাদের দেশে বৈচিত্র্য কম নয়। কেন? আমাদের দেশে সব ধর্মের মানুষ আছে। ইসলাম ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে, যেমন সেটা হচ্ছে উপজাতীয়দের মধ্যে। প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলে বৌদ্ধ ধর্ম, মুসলিম সুফি সাধকদের মাধ্যমে ইসলাম ধর্ম এবং পরবর্তীতে ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে এদেশে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে। প্রথমে কি ছিল? প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলে, পাল রাজাদের আমলে বৌদ্ধ ধর্মটা
প্রচার হয়েছিল। মুসলিম সুফি সাধকরা ইসলাম ধর্ম প্রচার করেছিল। আর ঔপনিবেশ মানে তারা এখানে থাকতে এসে, শাসন করতে এসে কোন ধর্মটা প্রচার করেছিল? খ্রিস্টান ধর্ম। তাহলে এই দেশে সব ধরনের মানুষই আছে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা, এসব মিলে জনবৈচিত্র্যের মতোই বাঙালি সংস্কৃতি বৈচিত্র্যকে লালন করে আসছে। চিরায়ত বাঙালি সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ, তেমনি তার রয়েছে ভাঙা গড়ার খামখেয়ালিপনা। প্রকৃতিটা যেমন সমৃদ্ধ, যেমন উর্বর মাটি, নদী, সব কিছুই আছে, ঠিক তেমনি এখানকার যে প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলিও যথেষ্ট পরিমাণে বিরাজ করে। সেটাই বলেছে যে ভাঙা গড়ার খামখেয়ালিপনা যেমন গড়তে পারে, ঠিক তেমনি ভাঙারও একটা প্রবণতা এই দেশের প্রকৃতিতে রয়েছে। একে কোনোভাবে এড়িয়ে চলা সম্ভব ছিল না, এখনও সম্ভব নয়। প্রকৃতির বিরূপ আচরণে যেহেতু এখনও ঝড়, কখনো বন্যা, কখনো অনাবৃষ্টি, হঠাৎ ঢল, এসব অনিশ্চয়তা থাকে, তাই এখানকার মানুষকে পরম শান্তির প্রতি আকৃষ্ট ও পরম শক্তিটা কি? অবশ্যই সৃষ্টিকর্তা। পরম শক্তির প্রতি আকৃষ্ট ও বিশ্বস্ততা রেখেছে। এই যে বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আমরা যখন বিপদে পড়ি তখন কি করছি? আমরা যারা মুসলিম তারা আল্লাহকে ডাকছি, যারা হিন্দু তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকছে, কিন্তু ডাকা তো হচ্ছে। সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস থেকে এই সাধনা করছে। এই সাধনার মধ্যে আল্লাহ বা ঈশ্বরের কথা যেমন আছে তেমনি থাকে মানুষের কথা। বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটিকে বলা হয় মানবতাবাদ। তোমরা খাতাতে এটা দাগিয়ে নাও যে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটিকে বলা হয় মানবতাবাদ। মানে মানুষের জন্য ভালোবাসা, মানুষের সাথে সম্প্রীতি, মানুষকে আপন করে নেওয়া, এটাই হচ্ছে মানবতাবাদ। মানবের প্রতি তোমার ভালোবাসা। আচ্ছা, এখন কি আমরা বুঝতে পারছি যে এই যে ধর্মের মানুষগুলো তারা যারা আছে তারা তাদের প্রত্যেকে নিজস্ব ধর্মের সাধনা করে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা, এসব মিলে জনবৈচিত্র্যের মতোই বাঙালি সাংস্কৃতিক বৈচিত্র্যকে লালন করে আসছে। চিরায়ত বাঙালি সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের চিরায়ত যে বাঙালি তাদের সংস্কৃতির একটা বৈশিষ্ট্য কি? এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ তেমনি তার রয়েছে ভাঙা গড়ার খেয়ালিপনা। তাহলে এটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। ওকে, তো তাহলে চলে যাচ্ছি তার পরবর্তীতে। মানুষের মানবতাবোধ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এবং সম্প্রীতি। এইসব কথার প্রতিফলন আমরা পাই লালন, রবীন্দ্রনাথ ও নজরুলের গানে। আমরা যে ধর্মটাকে এভাবে বিশ্বাস করছি সেগুলো আমরা রবীন্দ্রনাথ, লালন এবং নজরুলের গানের মধ্য থেকে খুঁজে পাচ্ছি। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। সেই সুলতানি আমলে কবি চণ্ডীদাস লিখেছেন, সুলতানি আমলে মানে সুলতান রাজারা যখন শাসন করতো সেই সময় কবি চণ্ডীদাস নামে একজন লিখেছেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই কথাটা মোটামুটি সবারই জানা আছে, তোমরা জানো কি না? সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, তার উপরে কিছু নেই। সেই মানুষটা যে ধর্মেরই হোক সে মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই বলা হয়েছে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। কে লিখেছে? চণ্ডীদাস। আর নাম না জানা লোককবি লিখেছেন চমৎকার একটি কবিতা, সেটা কি? নানা বরণ গাভী রে ভাই, একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখি সবই একই। যে আমরা প্রত্যেকে নিজের প্রয়োজনে হোক বা অন্যের প্রয়োজনে হোক, সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য হোক, যে কোনোভাবেই হোক, একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত। এই সম্পর্কযুক্ততা থেকেই সমাজের সৃষ্টি, তাই না? তো এইখানে সেই কথাই বলেছে যে সে মুসলমান হোক, হিন্দু হোক, যাই হোক, একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও লিখেছেন, এক বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, তার নয়নের মণি হিন্দু তার প্রাণ। আমাদের অবশ্যই বিদ্রোহী কবি জানো তোমরা, কাজী নজরুল ইসলাম, উনি লিখেছেন একই বৃন্তে, মানে একই বোটাতে দুইটা ফুল। বৃন্ত বলতে যে বোটাটা বোঝায় ফুলের সেটা। একই বৃন্তে দুইটা ফুল, একটা হিন্দু একটা মুসলমান, একজন যদি হয় নয়নের মণি, অপরজন তার কাছে। আমরা পরের পাঠে চলে যাচ্ছি, পাঠ 5, বাংলাদেশের সংস্কৃতির ধরন। আমাদের সংস্কৃতিটার ধরনটা কি? সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে। একটা সংস্কৃতি তৈরির জন্য সেই জায়গার বা সেই দেশের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়াটা কেমন, উৎপাদন পদ্ধতি, এই সব কিছুর উপরই প্রভাব পড়ে। ফলে এক এক দেশের মানুষের সংস্কৃতি এক এক রকম হয়। আবার একটি দেশের মধ্যেও নানা রকম সংস্কৃতি বিকশিত হতে পারে। তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয়, বরং পরিবর্তনশীল। সংস্কৃতি সদা পরিবর্তন হচ্ছে। আমরা এতক্ষণ তো তাই জেনে আসলাম। প্রাচীনকালের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি কি হুবহু মিলবে না, কিছুটা মিলবে, কারণ সেটা বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে বলতে পারি সংস্কৃতি পরিবর্তনশীল। সংস্কৃতি সবটাই বদলে যায় তা কিন্তু না, কিছুটা থাকে, কিছুটা পরিবর্তন হয়। যেমন সংস্কৃতি কিছু প্রধান দিক দীর্ঘ সময় অপরিবর্তনীয় থেকে যায়। সেটা কি? পেশা, লিঙ্গ, বয়স, স্থান, উৎপাদন পদ্ধতি, শিক্ষা, ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরেও বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হতে পারে। একটা দেশের সংস্কৃতি যেমন আছে, সেই দেশের ভেতরেও বিভিন্ন রকম সংস্কৃতির চর্চা হতে পারে। যেমন গ্রামীণ সংস্কৃতি ও শহুরে সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। গ্রামের সংস্কৃতিটা কি? পুকুর, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র, দিগন্ত বিস্তৃত মাঠ, এগুলো হচ্ছে গ্রামের। তাহলে বাংলাদেশ সংস্কৃতির প্রধান খাদ্য ভাত মাছ এখনো গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। জারি, সারি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, তারপরে গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না। এই জিনিসগুলো তো শহরে সম্ভব না, শহরে পাওয়াও যাবে না। তাহলে এই হচ্ছে দুইটা ধরনের মধ্যে পার্থক্য অভ্যন্তরে। আমরা সবাই বাংলাদেশি, কিন্তু তারপরেও কিছু কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে গ্রামের মেলায় এবং বিভিন্ন অনুষ্ঠানে পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান, দেখো বাংলাদেশে কত রকমের গানের বৈচিত্র্যতা আছে, অজস্র রকমের বৈচিত্র্যময় গান আছে। ইত্যাদি গানের অনুষ্ঠান আধুনিক কালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে। এখনো গ্রামে এই ধরনের অনুষ্ঠানগুলো করা হয়, যেগুলো আদিকালেও করা হতো। অন্যদিকে শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহরের সংস্কৃতি। তাহলে এই যে নিজেদের মধ্যেই যে সংস্কৃতির কিছু ভাগ আছে, এটা কি তোমরা ধরতে পারছো? অবশ্যই, কারণ গ্রামের যে সংস্কৃতিটা তার সাথে আমাদের শহরের যে সংস্কৃতিটা সেটা মিলছে না, কিছুটা নিজেদের মধ্যেই পার্থক্য রয়েছে। বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা, প্রচুর কলের গাড়ি, তাই না? আধুনিক দালান কোঠা সব শহরগুলিতেই হচ্ছে না, বড় বড় দালান হচ্ছে, 15 তলা 20 তলা, তারপর কলের গাড়ি হচ্ছে, আরও কত যান্ত্রিক একটা জীবন। এই যে সুন্দর প্রাকৃতিক শুভ্রতা, প্রকৃতির সবুজ সুন্দর যে রূপগুলো, এগুলো কি শহরের মানুষগুলো দেখতে পায় না? এরা গ্রামে গেলেই তখনই দেখা যায়। শহরে তো যান্ত্রিক জীবন, তাই না? আচ্ছা, বিশ্বমানের প্রভাব শহরে বেশি। এই পৃথিবীর যে বিশ্বায়ন যে হচ্ছে, এটার প্রভাবটা শহরেই বেশি, গ্রামে এতটা হয় না। একইভাবে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলা সাংস্কৃতিক ধারা, উৎসব পার্বণ পালনে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নবিত্তরা যেভাবে পালন করে, মধ্যবিত্তরা তার চেয়ে একটু বেটার, আর উচ্চবিত্তরা তার চেয়েও বেটার। তাহলে তাদের যে উৎসবগুলো পালন করার ধরন অবশ্যই পরিবর্তন হবে। নারী পুরুষের পোশাক, জীবনাচার, চিন্তা ভাবনার মধ্যেও পার্থক্য রয়েছে। আদিকাল থেকেই বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দভাণ্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি। এবার আমাদের ভাষার যে সংস্কৃতি সেটা
অস্ট্রো এশীয়, দ্রাবিড়ীয়, তিব্বতী বর্মী, ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি ভাষা, এই সবগুলো ভাষা মিলে আমাদের বাংলা ভাষার সৃষ্টি। এই বাংলা ভাষার মধ্যে অস্ট্রো এশীয় ভাষা, দ্রাবিড়ীয় ভাষা, তিব্বতী বর্মী ভাষা, ইন্দো ইউরোপিয়ান এই ভাষাগুলোর কিছু কিছু প্রকাশ বাংলা ভাষাতে আমরা দেখতে পাই। কারণ যখন এই বাংলাটা সৃষ্টি হচ্ছে, বাংলা বলবো সৃষ্টি হচ্ছে, তখন কারা ছিল বলতো? ইন্দো ইউরোপীয়, দ্রাবিড় আর কারা? এই তিনটা অস্ট্রিক, এই তিনটা জাতির মানুষ এখানে এসে যখন থাকা শুরু করলো, বসতি শুরু করলো, ধীরে ধীরে এই বসতি বাড়তে বাড়তে আজকের এই রূপ, তাই না? তাহলে প্রাচীনকালে তাদের ভাষার কিছুটা অংশ অবশ্যই বাংলাতে থাকবে। আচ্ছা, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজি এই ভাষাগুলোর ঔপনিবেশ শাসকদের কাছ থেকে আমাদের মধ্যে প্রভাব পড়েছে। যেমন আমাদের দেশে যুগে যুগে ওলন্দাজরা, ফরাসি এবং ইংরেজরা শাসন করে গেছে এই বাংলায়। তো তাদের সেই যখন তারা শাসন করেছে, তাদের সেই ভাষার কিছু প্রভাবও আমাদের বাংলা ভাষাতে পড়েছে এবং বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে। এমন অনেক ইংরেজি শব্দ আছে যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। ঠিক তেমনি ফরাসি শব্দ আছে, গুজরাটি শব্দ আছে, ওলন্দাজ শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে আছে। সামগ্রিক বিচারে বাংলাদেশের সংস্কৃতি অতি প্রাচীনকাল থেকে মানবতাবাদী, যা আমরা পূর্ববর্তী পাঠে জেনেছি। নানাভাবে এর প্রমাণ আমরা পাই। চৈত্র সংক্রান্তি মেলা যেমন আমাদের চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচায়ক, ঠিক তেমনি এই ভাষাগুলো আমাদের ভাষার মধ্যে চলে এসেছে। সামগ্রিক বিচার যখন আমরা দেখতে চাচ্ছি যে চৈত্র সংক্রান্তির যে মেলাটা, সেই মেলাটা কৃষি সংস্কৃতির একটা চিরায়ত পরিচায়ক। ঠিক তেমনি গারোদের আছে ওয়ানগালা, সাঁওতালদের সোহরাই আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার। আমাদের যেমন চৈত্র সংক্রান্তির একটা উৎসব আছে, ঠিক তেমনি আমাদের দেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তাদের, যেমন গারোদের ওয়ানগালা, সাঁওতালদের সোহরাই, এগুলো একটা কৃষি সংস্কৃতির একটা অংশ। মণিপুরী নৃত্য, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুমুর নৃত্য, ত্রিপুরাদের বোতল নৃত্য ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, কারণ তারাও বাংলাদেশের একটা অংশ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ঝুমুর তালে লিখেছেন অনেক গান। ওই ঝুমুর তালে আমাদের যে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনিও অনেক গান লিখেছেন। সুতরাং প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ, বর্জন, পরিমার্জন, আমরা কিছু অন্য সংস্কৃতির উপাদান কিছু গ্রহণ করছি, কিছু বর্জন করছি, মানে বাদ দিচ্ছি, পরিমার্জন করছি, কিছু পরিবর্তন করছি, আর পরিবর্ধন কিছু বাড়াচ্ছি। এই পরিবর্তনগুলোর মাধ্যমে আমাদের সংস্কৃতির এই চর্চাটা প্রতিনিয়ত চলছে। ঠিক তেমনি সংস্কৃতির চর্চাটা আমরা প্রতিনিয়ত করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। দলে দলে ভাগ হয়ে সংস্কৃতির ধরন চিহ্নিত করো। কত রকমের ধরন আছে সেগুলো চিহ্নিত করতে হবে। লাস্ট পার্টে চলে যাচ্ছি, পার্ট 6, ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব। আমাদের নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে, সমাজ জীবনে সংস্কৃতির কী কী প্রভাব পড়ছে। ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতি বিশেষ প্রভাব বিস্তার করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধ জাগিয়ে তোলে। সংস্কৃতি আমাদের মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধটা জাগিয়ে তোলে এবং ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। সংস্কৃতি গোষ্ঠী জীবনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সহনির্ভরশীলতা শিক্ষার মাধ্যমে সমাজকে সুসংহত এবং সুশৃঙ্খল করে তোলে। তাহলে এই যে সংস্কৃতিটা আমাদের গোষ্ঠী জীবনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে, সহমর্মিতা বাড়াচ্ছে, আমাদের সংস্কৃতি নির্ভরশীলতা শিক্ষার মাধ্যমে সমাজকে সুসংহত এবং সুশৃঙ্খল করেছে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, ব্যক্তির বিকাশকে সহজ করে। শিক্ষা যেহেতু সংস্কৃতির একটা অংশ, আমি দিয়েছি শিক্ষাটা সংস্কৃতির কোন অংশ? অবস্তুগত উপাদান, যা দেখা যাচ্ছে না, কিন্তু এটা একটা জ্ঞান, তাই না? শিক্ষা একটা জ্ঞান।
তাই সংস্কৃতি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা জাগায়। শিক্ষা অর্জনের মাধ্যমে ব্যক্তি নিজের ও নিজ সমাজের কল্যাণ সাধন করে। এটা তো আমরা অবশ্যই জানি, শিক্ষিত মানুষ তার সমাজের ব্যক্তির নিজের জীবনের এবং ব্যক্তি সমাজের সকল ক্ষেত্রেই কল্যাণ সাধন করে। এদেশের ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। যেমন বাংলাদেশের সংস্কৃতির প্রথা ও রীতি অনুযায়ী সন্তান বাবা মায়ের প্রতি সম্মান দেখায়, দায়িত্ব পালন করে। এটা আমাদের দেশের সংস্কৃতির প্রথা। না করলে সমাজ তাকে নিন্দা জানায়। এটি আমাদের সমাজের প্রত্যাশিত সংস্কৃতি। আমরা এটাই আশা করি যে আমাদের দেশে এটাই হবে, এটা আমাদের প্রত্যাশিত সংস্কৃতি। এভাবেই আমাদের সংস্কৃতি আমাদের দেশের মানুষের ব্যক্তিগত আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, দিক নির্দেশনা দেয়। আবার আমাদের ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সামাজিক ঐক্যটা দৃঢ় হয়। বিভিন্ন উৎসবের মধ্যে একজন আরেকজনের প্রতি অবশ্যই আন্তরিক হয়, এই কারণে আমাদের ঐক্যটা সুদৃঢ় হয়। সহযোগিতা, সহমর্মিতা ও মঙ্গল চিন্তা করে। বাংলাদেশের সংস্কৃতিতে বিয়ে একটি প্রধান পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। এর মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে যে সামাজিক বন্ধন তৈরি হয়, সেখানে সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। তাহলে বিয়েটাও একটা সাংস্কৃতিক অংশ। তবে দেশ ও সমাজ ভেদে সংস্কৃতির পার্থক্য রয়েছে। এটা তো আমরা প্রথমেই বলেছি যে দেশ এবং সমাজ ভেদে আমাদের সংস্কৃতি। আমাদের অধ্যায়টা কিন্তু আজকে শেষ হয়ে গেল, অনেকখানি পড়িয়েছি। বাসায় গিয়ে ভালো মতো মাথা ঠান্ডা করে রিডিং পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। যেই লাইনটা বুঝতে একটু কষ্ট হবে অবশ্যই একটা আন্ডারলাইন করবে, দাগ দেবে তার নিচে, নিয়ে ক্লাসে যে টিচার আছে তাকে জিজ্ঞেস করবে, বা বন্ধুরা একসাথে বসে একজন আরেকজনের সাথে ডিসকাস করবে, করে অবশ্যই এই যে দুর্বোধ্য লাইনটা বুঝতে পারছো না সেটা সলভ করবে। বাট প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে। যদি তোমরা লাইনগুলো না বুঝো পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারবে না। আমার কথা বোঝা গেছে? তো নিজেদের ভালোর জন্য অধ্যায়টা আমি কষ্ট করে পড়লাম। যদি আমি কিছুই না বুঝি তাহলে তো হলো না, আমাকে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা লাইন পড়বে, আশা করি তোমরা বুঝে যাবে। তোমরা অনেকখানি বুদ্ধিমান, তোমাদের মেধা অনেক ভালো, তোমরা এত খারাপ না, শুধু মেধাটা একটু খাটাও, তাহলে অবশ্যই পারবে। এটা সম্বন্ধে আমার কোনো ডাউট নেই যে তোমরা পারবে না। তোমরা অনেক পারো, তোমাদের মেধা অনেক ভালো, শুধু মেধাটা খাটাও, একটু কষ্ট করে পড়ো। আজকে যে অধ্যায়টা আমরা পুরো পড়লাম, এই অধ্যায়টা ভালোভাবে পুরোটা রিডিং পড়বে। আর এটার যে অ্যান্সার শিট, এটার হার্ড কপি তো তোমরা পেয়েই যাবে। ভালোভাবে পড়বে, প্রশ্নগুলো পড়বে এবং প্রশ্নগুলোতে কি চেয়েছে, উত্তরটা কিভাবে দেয়া হয়েছে একটু বুঝে নেবে, তাহলে পরীক্ষা খাতায় তোমাদের লিখতে সুবিধা হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করবে। আর অবশ্যই অবশ্যই বইটা একটু পড়বে, বই পড়া থেকে বিরত থাকবে না, তাহলেই তোমরা সৃজনশীল প্রশ্নে ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।